আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমার দেওয়া ভালোবাসা গল্পের 13 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। সাফি বলে, বারবার সরি বলতে হবে না। আমি জানি তুমি ভয় পাচ্ছ, আর আমি তোমাকে যেহেতু ঘোরাতে এনেছি তার মানে তোমার দেখাশোনা, তোমার ভালো মন্দর দায়িত্ব আমার। চুপচাপ এভাবে দাঁড়িয়ে থেকে যেভাবে এনজয় করছো করো। আরোহীর আনন্দ নেওয়ার মুহূর্তে গায়েব হয়ে গেল, যেভাবে সূর্য আস্তে আস্তে ঢাকা পড়ে যাচ্ছে কালো মেঘে। এই মানুষটার এত নিকটে দাঁড়িয়ে কিভাবে আনন্দ করবে সে। আর মানুষটা আজব, তার জানা মতো সাফি তো এতক্ষণে তার সুন্দর গেলে একটা থাপ্পড় বসিয়ে দেওয়ার কথা, অথচ কিছুই বলছে না। তিনি তো কখনো কোনো মেয়ের দিকে নিকটে আসতে দেয় না। এবার ভীষণ অস্বস্তি লাগছে তার। মাঝি সাফি আর সানির দিকে উদ্দেশ্য করে বলে, স্যার বৃষ্টি আইব মনে হয়। সাফি মাঝির দিকে তাকিয়ে বলে, হোক ভালোই হয়, আজ দিনটা সত্যি স্পেশাল, তাই সবকিছু স্পেশালই হচ্ছে। নৌকায় ঘোরার সাথে বৃষ্টি ভেজা সত্যি অসাধারণ মুহূর্ত। সানি সাফির দিকে তাকিয়ে বলে, ঠিক বলেছ সাফি ভাই, কিন্তু এদের দুজনকে কি করব? মাঝি বিশাল বড় কালো পলিথিন বের করে বলেন, সমস্যা নাই স্যার, এই নেন কাগজ। সারা সানির দিকে তাকিয়ে বলে, আমিও ভিজবো বৃষ্টিতে। না, ভেজা শরীর নিয়ে ঘোরাফেরা করা যাবে না। বাসায় যেতে অনেক সময় লেগে যাবে, তখন ঠান্ডা লেগে যাবে। কিছু হবে না, ভিজবো আমি। সানি শাসনের কণ্ঠে বলে, না মানে না। সাফি সানির দিকে তাকিয়ে মনে মনে নিঃশব্দে হেসে বলে, অসুখ হলে একজন পেশেন্ট বাড়লো, তোর ইনকামও বাড়লো। সানি সাফির দিকে ভুক কুচকে তাকায়, জানো সাফি মজা নিচ্ছে। সানি বিরক্ত হয়ে বলে, শুধু শুধু অসুখ বাদে কষ্ট করার কোনো প্রয়োজন নেই। মাঝি নৌকা বইতে বইতে দুজনকে উদ্দেশ্য করে বলে, আপনারা কি জামাইবো নাকি? সানি এবার সুযোগ পেল, হাতছাড়া করবে কেন? এই সুযোগে জোর জলদি জবাব দেয়, আমরা মামাতো ভাই বোন, ওরা দুজন স্বামী স্ত্রী। সাফি বড় সড়ো বিষম খেলো একটা। শুকনো কাশি দিল সাফি, মনে মনে ভীষণ চড়ছে সানির উপরে। একবার হাতের নাগালে পেলে দেখে নিবে তাকে। সারা হা করে তাকিয়ে আছে সানির দিকে। এমন মজা, তাও তার ভাইয়ের সাথে। অবশ্য সানি আর সাফি দুজনের সম্পর্কে ভালো ধারণা তার। একে অপরের সঙ্গে অনেক গভীর বন্ধুত্ব তার ভাইয়ের সম্পর্কে। দুইজন সবসময় একে অপরের পাশে থাকতে দেখেছে, কিন্তু দুইজন একে অপরের সাথে এমন ধরনের মজা করে তার ধারণা ছিল না। সানি সারার দিকে তাকিয়ে বলে, এভাবে তাকিয়ে আছিস কেন? স্যার সাথে ঘুরতে এসেছে, ভালো লাগবে শুনলে। কার মাইন্ড কেমন বোঝা যায় না, এরা গ্রামের মানুষ, শহরের নয়। আর বললেই তো স্বামী স্ত্রী হয় না। সারা বোকার মতো বিশ্বাস করে নিল সারার আরোহী স্বামী স্ত্রী হলেও সত্যি ভালো হতো, তার বান্ধবী আজীবন রয়ে গেল। মনে মনে এসব ভাবলো সারা। এদিকে আরোহী বিশাল বড় বড় চোখ করে তাকিয়ে আছে সাফির দিকে। সাফি পরিস্থিতি সামাল দিতে বলে, এভাবে কেন তাকিয়ে আছো? কোনো মেয়ে এভাবে তাকিয়ে থাকা ভালো লাগে না আমার। আরোহীর সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নেয়, রাগে ভয়ে লজ্জায় তার কান্না পাচ্ছে ভীষণ। আর কখনো এদের সাথে ঘুরতে আসবে না। আরোহী সাফির থেকে হাত সরিয়ে দূরে সরে যেতে চাইলে সাফি আরো শক্ত করে হাত ধরে নেয়। এরপর আরোহীর দিকে এগিয়ে আরোহীর কানে ফিসফিস করে বলে, এত কেন ভাবছো বলো তো? তোমাদের মেয়েদের একটু বেশি ভাবার স্বভাব। এখন তোমাকে যদি ছাত্রী বলে সম্বোধন করি সবাই কিভাবে বলো তো? আর যদি বোনের বান্ধবী বলে সম্বোধন করি তাও কিভাবে বলো তো? সবার দৃষ্টিভঙ্গি কেমন থাকবে ভাবতে পারছো? তাও আবার গ্রামের মানুষ। এর থেকে স্বামী স্ত্রী বললে কেউ কিছু ভাববে না, কারো দৃষ্টিভঙ্গি চিন্তা ভাবনা অন্যরকম থাকবে না। এজন্য সানিয়ে কথা বলেছে, এখানে কেউ কি তোমাকে আর আমাকে চিনে? আর বললেই কি আমি তোমার স্বামী আর তুমি আমার বউ হয়ে গেলে? সাফির শেষের কথায় আরোহী ভীষণ লজ্জা পাচ্ছে। কেমন এক অস্বস্তি পরিস্থিতি পড়তে হলো তাকে। তাকানো সাহসটুকু নেই তার। আরোহী ইস্তস্ত হয়ে আশেপাশে তাকাতে লাগলো। বুকে যেন অসম্ভবভাবে কাঁপছে তার। মাঝে আরো বলে ওঠে, বেশ মানাইছে আপনাগো। সানি ঠুট চেপে হাঁটছে সাফিকে বেকায়দায় ফেলে। সবসময় তার মজা নেয়, আজ সে একটু বুঝুক। বড় ভাই বলে সবসময় আর ছেড়ে দেওয়া যায় না। আরোহী বিরক্ত হলো মাঝির উপর। মাঝির একটু বেশি কথা বলে। সাফি সানির দিকে চোখ পাকিয়ে তাকায়, আর সানি মুখে দুষ্টুমি হাসি। সাফি জোরপূর্বক হাসির চেষ্টা করে বলে, ধন্যবাদ। এরই মধ্যে বৃষ্টির ফোঁটা পড়তে শুরু। সানি আর সাফি বসিয়ে দিল সারা আর আরোহীকে। তারা অনিচ্ছায় থাকা সত্ত্বেও বসতে হলো। কালো কাগজে খুব ভালোভাবে ঢেকে দিল। তবু ভালো লাগছে দুজনের। নৌকা চলছে আপন গতিতে, আর বৃষ্টির ফোঁটা পড়ছে তার ভরা বিলের পানিতে। সারার আরোহীর দিকে তাকিয়ে দুষ্টুমি চলে বলে, কেমন লাগছে ভাবি? আরোহী সারার দিকে রাগে দৃষ্টিতে তাকায়। সারা এবার মুখ গুমরা করে বলে, এভাবে তাকিয়ে আছিস কেন? যে ভাই আমার কখনো কোনো মেয়ের সাথে অপ্রয়োজনীয় কথা বলে না, সে ভাই কি সুন্দর করে তোকে প্রোটেক্ট করলো, এত সুন্দর জায়গায় নিয়ে এলো, তুই ভাব দেখাচ্ছিস? খুব তো সুন্দর তখন আমার ভাইয়ের হাত ধরে দাঁড়িয়েছিলি। তোর ভাইয়ের হাত ধরা আর তোর ভাইয়ের বউ হওয়ার কোনো শখ নেই আমার। বিপদে পড়ে হাত ধরেছি। সারা মুচকি হেসে বলে, এরপর ইচ্ছে করে ধরবি? আর হিরাগি কণ্ঠে বলে, সারা সাতচুন্নি। সাফি সানির পাশে দাঁড়িয়ে সজোরে সানির পিঠে চিমটি কাটে সাফি। ব্যথায় কুকিয়ে উঠল সানি। সাফির দাঁতে দাঁত চেপে বলে, বেশি ফাজিল হয়ে গেছিস তুই। সানি বলে, তোমারই শিষ্য আমি। একদম উল্টোপাল্টা কথা বলবি না। মেয়েটার অনেক খারাপ লেগেছে, এভাবে বলে কেউ? কিছু খারাপ লাগা ভালো, মনের লাড্ডু ফুটার লক্ষণ। একতরফা লাড্ডু ফুটলে চলে নাকি? সাফি দাঁত চেপে বলে,
সানি বেশি বেশি হয়ে যাচ্ছে, তোর মতো ফাজিল ছেলের সঙ্গে আমার বোনের বিয়ে দিব না। যাও, পুরো দেশ খুঁজে এসে সানি মেহরাজ শিকদারের মতো আর একটা খুঁজে পাবে কিনা। সানি মেহরাজ শিকদারের মতো তোমার বোনকে কেউ ভালোবাসবে কিনা। রাস্তা একটু ক্লিয়ার করে দিলাম, ভাব দেখাচ্ছে। আমি জানি তুমি মনে মনে ঠিকই খুশি হয়েছ। একটু তো মুখ ফুটে বলো, অন্তত আমাকে বলো, আর কতদিন এভাবে চেকে রাখবে, কথা বলো আমায়। চুপ। বৃষ্টি কিছু সময় হয়ে অনেকটা থেমে গেল, তবে দুজনে গা ভিজে শুইলে লেপটে আছে কাপড়গুলো। চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে, এতটা এলোমেলো কখনো দেখিনি সারার আরোহী এদেরকে। সাফি মাঝিকে উদ্দেশ্য করে বলে, মাঝি চাচা এখানে আর একটু নৌকা থামান, একটু এদিক হাঁটাহাঁটি করি, বৃষ্টি তো থেমেই গিয়েছে। আচ্ছা স্যার। মাঝি হাসি মুখে পারে এসে নৌকা বাঁধল। সানি আর সাফি দুজনে নেমে গেল নৌকা থেকে। বৃষ্টি হওয়ার কারণে পানি জমে আছে, ঘাসগুলো ভেজা। সাফি আর সানি হাঁটতে শুরু করে দেয়, তাদের পিছনে পিছনে সারা আর আরোহী। সাফি আর সানি কথোপকথনের মাঝে আরোহী আর সারার জন্য দাঁড়িয়ে গেল। বিলের পাশ দিয়ে হাঁটছে তারা, এদিকে পানি ভয়ে, অন্যদিকে বৃষ্টির জন্য পিচ্ছিল থাকায় দুজনে হাঁটতে বেশ হিমশিম খাচ্ছে। শহরের মেয়েরা এসবে একদম অভ্যস্ত নয়। সানি এদের হাঁটার ধরন দেখে সাফিকে ফিসফিস করে বলে, শিক্ষক হয়েছো, ছাত্রীর উপর দায়িত্ব পালন করো, দেখো না তোমার ছাত্রী হাঁটতে ভুলে গিয়েছে। সাফি সানির দিকে রাগে দৃষ্টিতে তাকায়। সানি আবারও বলে, ঠিক আছে, এত রাগ দেখাতে হবে না, আমি বুঝতে পেরেছি তুমি একা দুই ছাত্রীকে সামাল দিতে পারবে না, তাই তো। ছোট ভাইয়ের দায়িত্ব পালন করছি, তোমার একজন ছাত্রী হাঁটতে না হয় আমি সাহায্য করলাম, আর একজনকে তুমি দেখে নাও। সাফি কিছু বলতে যাবে, তখনই আরোহী আর সারা তাদের কাছাকাছি চলে আসে। তাই সাফি আর কিছু বলতে গেল না, রাগে দৃষ্টিতে তাকিয়ে রইল সানির দিকে। সানি মিটমিট করে হাসছে শুধু। সাফি সারার দিকে তাকিয়ে বলে, কোনো সমস্যা হচ্ছে? সারা বিরক্ত ভঙ্গিতে বলে ওঠে, হ্যাঁ সমস্যা হচ্ছে, পিচ্ছিল রাস্তা, আর একদিকে পানি যদি পড়ে যায়। ভয় করছে আমাদের, তুমি সাথে করে নিয়ে চলো, নৌকাতে নিয়ে চলো, এইভাবে হাঁটতে পারবো না আমরা। সানি ভাব নিয়ে দাঁড়িয়ে রইল। সাফি মনের রাগ মনের মাঝে রেখে উপায় নেই পেয়ে সানিকে উদ্দেশ্য করে বলে, সারাকে হেল্প কর। সানি অনুরূপ ভাব নিয়ে বলল, ওকে। সাফির দাঁতে দাঁত পিষে রাগ সংযত করবে। সানি সারার হাত ধরতে এগিয়ে গেল। সারা অবাক হয়ে তাকিয়ে আছে, যে মানুষটা তাকে স্পর্শ করেনি, বারবার দূরত্ব বজায় রেখে চলে এসেছে, অথচ হুটহাট আস্তার হাত ধরছে, তার নিকটে দাঁড়াচ্ছে। তার চাহনি, তার আচার, তার কর্মকাণ্ড সম্পূর্ণ ভিন্ন। তার চেনা সানি আর আজকের চেনা সানি সম্পূর্ণ ভিন্ন। আজকের তফাৎ দুজনের মাঝে। এদিকে সাফি আরোহীর নিস্তব্ধভাবে হেঁটে চলেছে। সাফি আরোহীর হাত ধরে আছে, আর কেমন সব এলোমেলো লাগছে আরোহীর। কত বছর হয়ে গিয়েছে খানবাড়িতে আরোহী আসা যাওয়া, সাফি এমন ব্যবহার কখনো দেখেনি, কখনো ঠিকভাবে তাকায়ও নি। প্রয়োজন অনুসারে দুই একটা কথা হয়েছে, অপ্রয়োজন কথা হয়নি দীর্ঘ বছরে। সবসময় গম্ভীর ব্যবহার দেখেছে, অথচ আজকে আচরণ কতটাও ব্যতিক্রম। সারার অমনোযোগী থাকায় কাদা মেখে যায় তার পা। সারা নিজের পায়ে নিজের দিকে তাকিয়ে বলে, সি কি বাজে অবস্থা। সানি সারার দিকে তাকিয়ে প্রশ্ন করলো, কি হয়েছে আবার? সারা নিজের পায়ের দিকে তাকিয়ে বিরক্ত করার কণ্ঠে বলে, এই যে পা কাদায় মেখে আছে, বাজে অবস্থা। সানি সারার পায়ের দিকে তাকায়, দেখে শুনে হাঁটতে হয় না, মনোযোগ কোথায় থাকে তোর? সারা কপাল কুঁচকে তাকায় সানির দিকে। মনোযোগ দিয়ে তার জন্য ঘৃণ্য হয়ে সেটা তাকে কিভাবে বলবে। সানি এবার বিরক্ত ভরা কণ্ঠে বলে, কি হলো খোল। সারা কিছুটা চমকে ওঠে, দ্রুত জুতো দুটা খুলে ফেলে। সারাকে আরো অবাক করে দিয়ে সানি বসে পড়ে। এরপর পানি নিয়ে পা পরিষ্কার করে দিতে গেল, সারা পা সরিয়ে নেয়। এভাবে পা স্পর্শ করতে দেওয়া যায়? বিষয়টি ভীষণ বেয়াদবি দেখায় তার কাছে। সানি খুবই বিরক্ত দৃষ্টিতে নিয়ে তাকায় সারার দিকে। এরপর একটু উঁচু কণ্ঠে বলে, কি হলো তোর? চুপচাপ দাঁড়িয়ে থাক। সারা কিছুটা ভয় পেয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। এই মানুষটা আচরণ বুঝে উঠতে পারছে না সারা। এই সুন্দর ব্যবহার, আবার এই গম্ভীর ব্যবহার, অদ্ভুত বৈশিষ্ট্য এই মানুষটার। সানি খুবই যত্ন সহকারে ধুয়ে দেয় সারার পা। এরপর জুতো জোড়া পরিষ্কার করে সারার পায়ের সামনে রাখে, নিজের হাতটা ধুয়ে নিল। সারা অবাক হয়ে তাকিয়ে আছে, সানির কাণ্ড দেখছে। সানি সারার দিকে তাকিয়ে বলে, নে এইবার জুতো জোড়া পরে নে, আর দেখে শুনে হাঁট। সাফি আর আরোহী তাদের পিছনে দাঁড়িয়েছিল। আরোহী অবাক হয়ে দেখছিল এই দৃশ্য। একটা মেয়ে একটা ছেলের কাছে এতটুকু যত্ন আশা করে, যে সবসময় তাকে আগলে রাখবে, যত্ন করবে, ছোটখাটো বিষয় গুরুত্ব চোখে দেখবে। আরোহীর মাঝে মাঝে খেয়াল করছে সারার প্রতি সানির যত্নগুলো। এই মানুষটাকে সারাকে ভালোবাসে। যদি তাই হতো তাহলে সারার গায়ে হাত তুলেছিল কেন? এইসব প্রশ্নের উত্তর নিয়ে দ্বিধায় থাকলেও ছোট সারাকে এমন সিদ্ধান্ত নিয়েছিল, এই প্রশ্নের উত্তর নিয়ে কোনো দ্বিধা নেই তার। মেয়েরা যত্নে পাগল, আর যত্নের জন্য সারা ছোট বয়সে এমন কাণ্ড বাঁধিয়ে ফেলেছিল। তবে এটা ভেবে ভয় হচ্ছে, এই কাণ্ড সারা আবার না করে বসে। যেভাবে মানুষটি সারার যত্ন নেয়, সারার মনে একই চাওয়া, আবারও বাসা বাঁধতে কতক্ষণ। সাফি আর চোখে তাকালো আরোহীর দিকে, কিছুটা আন্দাজ করতে পারলো আরোহীর চোখের ভাষা। সাফি দীর্ঘশ্বাস ফেলে আবারও দুজনের দিকে তাকিয়ে রইল। সানি আর এগিয়ে এলো তাদের দিকে। সানি সাফিকে উদ্দেশ্য করে বলে,
চলো ভাই ব্রিজের উপর যাই, ওখানে ন্যাচারাল ভিউ অনেক সুন্দর দেখা যায়। চল। চারজনে দাঁড়িয়ে আছে ব্রিজের উপর, রাস্তার দুই পাশে গাছ, শুরু এক রাস্তা। আকাশটা এখন অনেক মেঘলা। সানি আকাশের দিকে তাকিয়ে বলে, সানি ভাই রংধনু দেখো। সানির কথায় সবাই দৃষ্টি রাখে আকাশের দিকে। সারার আরোহীর তো ভীষণ খুশি রংধনু দেখে। কত বছর পর দেখলো এমন দৃশ্য। সাফি কিছু ছবি তুলে নিল, এরপর চারজন মিলে কিছু ছবি তুলল। সারা সাফিকে উদ্দেশ্য করে বলে, সাফি ভাই এখানে আগে এসেছিলে? সাফি বলে, না আসলে চিনলাম কিভাবে? সানি যখন দেশে ছিল তখন ওর আর আমার বন্ধুরা মিলে এসেছি। এখানে একটা মাঠ আছে, ফুটবল খেলেছি আমরা, এরপর এই বিলে গোসল করে সোজা বাসায়। সারা অবাক হয়ে বলে, ভেজা গায়ে গিয়েছো, বাবা কিছু বলেনি? সাফি বলে, ড্রেস পাল্টে গিয়েছি, কিন্তু বাসায় লেট করে ফেরাতে ঝাড়ি খেয়েছি। সাফি, বড় হয়ে তোমার এমন স্বভাব হলে ছোটরা কি শিখবে? আর তুমি তাদের কি শিক্ষা দিবে? সানিকেও দেখি পাগলামো শেখাচ্ছ। সাফি আর সানি দুজনে শব্দ করে হেসে দিল। সাফি আবার হাসতে হাসতে বলে, এরপর আমাদের ডক্টর সানি মিনমিন গলায় বলল, সাফি ভাইয়ের কোনো দোষ নেই, আমি আর আমার বন্ধুরা জেদ করেছিলাম। সাফি ভাই অনেক বাধা দিয়েছিল, আমি শুনিনি, তাই বাধ্য হয়ে নিয়ে গিয়েছিলে। তারপর রায়হান খান উচ্চ কণ্ঠে বলে, এত জেদ কেন তোমার? শিকদার বাড়ি রক্ত রইল, জেদ তো থাকবেই। এইসব জেদ খানবাড়িতে চলবে না, নিজেকে শুধরাও। সাফি স্থির দৃষ্টিতে তাকায় সানির দিকে। সানির মুখে হাসি থাকলেও তার মন যেন ভীষণতায় ঢেকে গিয়েছে। এটা জানতে আর বাকি নেই। সানির চোখে ভাষা বোঝায় অলৌকিক ক্ষমতা রয়েছে সাফির, আর এই অলৌকিক ক্ষমতা সৃষ্টির কারণ সানিকে ভীষণ স্নেহ করা। তার জীবনে স্নেহ প্রথম তালিকায় সানি। সাফি সানিকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, আমার দোষ নিজের কাঁধে নেওয়ার জন্য ধন্যবাদ। সানি হাসে, তুমিও তো কম নওনি। সারা, তোর হাঁটুর নিচে কাটা দাগ রয়েছে, এই দাগের কারণ আমি। সারা বেশ অবাক হলো, আসলেই তার হাঁটুর নিচে কাটা দাগ রয়েছে, কিন্তু এই দাগ সানি কিভাবে দেখলো? পরক্ষণে সানির সেদিনের কথা মনে পড়ল। লজ্জায় আরো হয়ে পড়ল মেয়েটা। পরক্ষণে নিজেকে সান্ত্বনা দিল, তুই ছোট ছিলি, এসব স্বাভাবিক। সানি আবারও বলে, চলবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। কালকেও 2 বা 3টা পার্ট দেবো, তো সবাই জলদি জলদি আসবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমার দেওয়া ভালোবাসা গল্পের 14 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। সানি আবারও বলে, আরোহীদের বাসার সামনে ছোট একটা মাঠ ছিল, আগে সেখানে টিকিট খেলতে যেতাম আমরা। একদিন আমি আর ভাই এলাকার কিছু ছেলে মিলে সেখানে টিকিট খেলতেছিলাম। তুই কখন পিছনে এসে দাঁড়িয়েছিলি আমি জানি না, বল ধরতে গিয়ে আমার সাথে ধাক্কা লাগে তোর, আর তুই পড়ে যাস ইটের উপর। কি রক্ত ঝরছিল তোর পা দিয়ে, আর তুই কি কান্না করছিলি। সাফি ভাই আর আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। তোর পায়ের ব্যান্ডেজ করে দিয়ে খাবার কিনে দিয়ে কান্না থামিয়েছিলাম আমরা। আর সে আমার দোষ কাঁধে নিয়ে কত কথা শুনেছিল সেই দিন। সাফি বলে, তোর দোষ কোথায় ছিল? ওটা জাস্ট অ্যাক্সিডেন্ট ছিল একটা। তুই কি জানিস নাকি সারা এসেছে? ইনফ্যাক্ট আমিও জানি না, আমরা সবাই খেলায় মগ্ন ছিলাম। এই অ্যাক্সিডেন্ট আমার দ্বারা হতে পারতো, আর এই জন্য তুই। সাফি আর কিছু বলতে যাবে, এর আগেই থামিয়ে দিল সানির কথা। সাফি আবারও জ্ঞান দিতে শুরু করবে। সানি ক্রিকেট খেলা অনেক শখ ছিল, অনেক ভালো ক্রিকেটও খেলতো, কিন্তু ওই দিন সারা আঘাত পাওয়ার পর ক্রিকেট ব্যাট আর ছুঁয়েও দেখেনি সানি। সাফি অনেক বলেছে, অনেক বুঝিয়েছে, কিন্তু সানি সিদ্ধান্ত নিয়েছে সেই দিন আর ক্রিকেট খেলবে না সে। সারা কান্না আর ওর শরীর থেকে ঝরে যাওয়া রক্ত তার চোখে ভাসে। কতটা কষ্ট পেয়েছিল মেয়েটা কই দিন, ঠিকভাবে হাঁটতেও পারেনি। সানি প্রসঙ্গ পাল্টে বলে, চল নৌকায় ফিরে যাই, একটু ঘুরে রেস্টুরেন্টে খেয়ে বাসায় চলে যাই, নয়তো রাত বেশি হয়ে যাবে। আরোহী তাদের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলে, আপনারা এভাবে ভিজা গায়ে থাকবেন, ঠান্ডা লেগে যাবে না? সাফি আর চোখে আরোহীর দিকে তাকায়, যাক মেয়েটার খেয়াল আছে তাহলে। সানি আরোহীর দিকে তাকিয়ে বলে, এখন কিছু করার নেই। সারা কপাল কুঁচকে বলে, অন্যদের সবার বেলায় জ্ঞানের ভান্ডার, আর নিজের বেলায়। সানি সারার কথা মনে মনে নিঃশব্দে হাসে। সাফি সারার দিকে তাকিয়ে বলে, আমরা তোর মতো নয়, একটু কিছু হলে পুরো বাড়ি মাথায় তুলে রাখি, আর আমাদের সাথে ঘুরতে এসে তোর ঠান্ডা জ্বর বাদলে রায়হান খান আমাদের জীবনের জ্বর ঠান্ডা বাদিয়ে দিবে। সাফি আর সানি উচ্চ শব্দে হেসে ওঠে। দুইজনের হাসি ঝলকানো যতবার শুনেছে ততবার অবাক হচ্ছে। মানুষগুলোর হাসি কতটা ভয়ানক সুন্দর, অথচ গুমরা মুখে থাকে সব সময়। তারা আবারও নৌকায় ফিরে এলো। এবার আরোহী আর সারা কম ভয় পেল। মাঝি হাসি মুখে বলে, ঘোরাঘুরি শেষ স্যার? সাফি মাঝির দিকে তাকিয়ে বলে, চাচা শেষ। মাঝি সাফি আর সানিকে উদ্দেশ্য করে বলে, আপনাগর কোনটে গান মেলা ভাল লাগছে, চলাই আইসি পারে, আর একটা গান কোন শুনি একটু। আরোহী আর সারা মাঝির এই আবদার ভীষণ ভালো লেগেছে। এই সুযোগে তারা শুনতে পারবে। তাদের কাছে অসম্ভব ভালো লেগেছে তাদের দুজনের সুর। যদিও তখন বিস্মিত হয়েছিল, এবার মনোযোগ দিয়ে শুনবে। আরোহী বুদ্ধি করে তার পাশ থেকে ফোন বের করে রেকর্ড চালু করে নিল। সাফি আর সানি একে অপরের দিকে তাকিয়ে মুচকি হেসে গলা ছেড়ে আবারও গাইল 2 লাইন। কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি ধর পড়াইয়া রে, দারুণ জ্বালা দিবানিশি অন্তরে অন্তরে,
আমারে তো স্বাদের ময়না পাখি হাইরে কি জানি কি করে, ওরে সম্পানের নাইয়া আমারে দে রে দে ভিড়াইয়া, বন্দি হইয়া ময়না পাখি হাইরে কান্দে রইয়া রইয়া, ওরে নীল দরিয়া আমারে দে রে দে ছাড়িয়া। আমি গান বলতে পারি না, সরি। সাফি গান ছেড়ে বলে ওঠে। সারা আর আরোহী দুইজনে অবাক, আজ অবাকের উপর অবাক হচ্ছে তারা। সারা নিজের ঘোর কাটিয়ে বলে, ভাইয়া তোমরা এত ভালো গান পারো জানা ছিল না তো। সাফি সারার দিকে তাকিয়ে বলে, সব কথা জানতে হয় না। সারা কপাল কুঁচকে বলে, কি হবে জানলে, কত সুন্দর গান বলো তোমরা। আচ্ছা ভাইয়া, তোমার দেশাদ্রোহ গান ছেড়ে এসব গান কবে থেকে শিখলে? রহস্য কি বলো তো? একজন হয়তো বিদেশের কাছে মানুষ রেখে এসেছে, বাংলাদেশে শোক পালন করছে। তুমি কোথায় রেখে এসেছো বলো বলো, সামথিং সামথিং ভাইয়া। মজার চলে সারা সাফিকে উদ্দেশ্য করে বলে, কিন্তু সানিকে উদ্দেশ্য করে বলে কথাটা কোঁচা মেরে বলে সারা। আরোহী মিটমিটিয়ে হাসছে। সানি কপাল কুঁচকে বিরক্ত হয়ে তাকায় সাফির দিকে। সাফি সারার মাথা গাট্টা মেরে বলে, ঘোড়ার ডিম ঘোড়ার ডিম, এত বেশি কেন বুঝিস তুই? এই জন্যই কাউকে কিছু বলতে নেই, এই জন্য কাউকে কিছু বলতে নেই। সবসময় মানুষ দুর্বল জায়গায় আঘাত করতে বেশি ভালোবাসে। সারা সাফির দিকে তাকিয়ে মুখ বাঁকায়। এরপর পারে চলে এসে রেস্টুরেন্টে এসে হালকা কিছু খাওয়া দাওয়া করে নেয়। 6:30-এর দিকে বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্য। আবার দুজনের আচরণ আগের মতো গম্ভীর। সারা আর আরোহীর দুজনের ইচ্ছে করছে দুটোকে মক্স বিলে ফেলে আসতে। সেখানে হাওয়া বাতাসে তাদের জন্য প্রযোজ্য। ভেজা গায়ে এবার অস্বস্তি লাগছে সাফি আর সানির। সাফির একটু বেশি ঠান্ডা লাগছে গাড়ির বাতাসে। গলায় ঝুলিয়ে রাখা আরোহী হিজাব নিজের পাশে রেখে দিল। ভেজা কাপড় অস্বস্তি লাগছে ভীষণ। শার্টের দুটো বোতাম খুলে ফেলে সাফি। আরোহী আর চোখে সাফির কর্মকাণ্ডগুলো দেখছে। সাফির মুখে বিরক্তির ছাপ, ফর্সা গাল দুটো লাল হয়ে গিয়েছে, ঠোঁট জোড়া কালচে রং ধারণ করেছে। সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে রইল সাফি। রাত 8টার আগে পৌঁছে গেল সাভারে তারা। আরোহীর বাসায় গুলির সামনে গাড়ি থামালো সানি। সাফি চোখ মেলে তাকায়। আরোহী গাড়ি থেকে নামতে সাফি বলে ওঠে, দাঁড়া দাঁড়া, আমি এগিয়ে দেই। আরোহী মিনমিন গলায় বলে, সমস্যা নেই, যেতে পারবো। সাফি আরোহীর দিকে কপাল কুঁচকে তাকাতেই চুপ হয়ে যায় আরোহী। এরপর সাফি গাড়ি থেকে বের হতে আরোহী বেরিয়ে পড়ে। খুবই অল্প রাস্তা, কিন্তু এটুকু রাস্তা অন্ধকার। খুব বেশি গলির ভিতরে সরু রাস্তা হয় লাইট নিয়ে এখানে। সাফি ফোনের টর্চ জ্বালায়। 1 মিনিটের ব্যবধানে আরোহীদের বাসায় প্রবেশের গেটে পৌঁছে যায় তারা। কি ভেবে আরোহীর বাসায় প্রবেশ গেটে অতিক্রম করে বাড়ির ভিতরে পৌঁছে দিল তাকে। আরজু আহমেদ বসেছিল চেয়ার পেতে। সাফি দরজার সামনে দাঁড়িয়ে যায়। পায়ের শব্দ শুনে ঘুরে তাকায় আরজু আহমেদ। সাফিকে দেখে হাসি মুখে বলে ওঠে। সাফি দরজার সামনে দাঁড়িয়ে যায়। পায়ের শব্দ শুনে ঘুরে তাকায় আরজু আহমেদ। সাফিকে দেখে হাসি মুখে বলে ওঠে, আরে সাফি বাবা, ভেতরে এসো। সাফি হাস্যোজ্জ্বল মুখে জবাব দেয়, না চাচা, অন্য কোনো দিন আসবো। আরোহীকে পৌঁছে দিলাম। অনেকদিন পর ঘুরতে বেরিয়েছিলাম, একটু সময় লাগলো আর অনেক ক্লান্ত। মাঝে মাঝে ঘোরাফেরা ভালো, বয়স হলে আর পারবে না। তা ঠিক বলেছেন। আপনার শরীর কেমন? আর চাচি কি অবস্থা? শরীর এই বয়সে যেমন থাকে, তবু আলহামদুলিল্লাহ। তোমার চাচিও পা ব্যথা ছিল কয়দিন, এখন একটু আরাম হয়েছে। কয়দিন আরোহী সংসার সামলালো। আরোহী সেখানে দাঁড়িয়েছিল। সাফি আর চোখে আরোহীর দিকে তাকায়। আরজু আহমেদ আবারও বললেন, ভেতরে এসো বাবা। না না চাচা, আসি, সানি সারা অপেক্ষা করছে। সানি বাবার নিয়ে একদিন আইসো। ইনশাল্লাহ চাচা, আসবো। সাফি আর চোখে আরোহীর দিকে একবার তাকিয়ে চলে গেল সেখান থেকে। আরোহীর না চাইতেও চোখ গেল সাফির যাওয়ার দিকে। মুহূর্তে অন্ধকার মিলিয়ে গেল সাফি। সানি ড্রাইভিং সিটে হেলান দিয়ে চুপচাপ বসেছিল। সাফি আসতে দেখে আবারও ড্রাইভ করতে শুরু করে। 2-3 মিনিটের ব্যবধানে পৌঁছে গেল খান বাড়িতে। সকলের আড়াল হয়ে দ্রুত গতিতে নিজের ঘরে চলে যায় সানি আর সাফি। কারো চোখ পড়লে আর ভেজা গায়ে দেখলে অনেক কথা হজম করতে হতো তাদের। সাফির হাতে মুঠোয় আরোহীর ভেজা হিজাব বাঁধা। সেটা সুন্দর করে ধুয়ে মেলে দিল বেলকনিতে। নিজেও গোসল করে নিল। এখন মাথায় ভীষণ ধরে আসছে তার। বুঝতেই পারছে ঠান্ডা জ্বর বাঁধার লক্ষণ। কাজা নামাজ পড়ে নিল সাফি। যায় নামাজ তুলতেই সারা কড়া লিকারে আদা দিয়ে চা বানিয়ে নিয়ে এসে হাজির। সারা সাফির দিকে চায়ের কাপ পাড়িয়ে দিয়ে বলে, নাও, চা খেয়ে নাও। কত সময় ভেজা কাপড়ে ছিলে, ঠান্ডা বেঁধে যায় যদি। আর আমি জানি ভেজা চুলে বেশি সময় থাকলে ঠান্ডা বেঁধে যায় তোমার। নিশ্চয়ই মাথা ধরছে এখন তোমার। সাফি সারার দিকে ভুজরা বাকিয়ে বলে, বাপরে, বই না আমার অনেক বুদ্ধিমতী হয়ে গেছে দেখে তাই। ভালোই খেয়াল রাখতে শিখে গিয়েছে। সারা বলে, আমি বুদ্ধিমতী আগে থেকেই, কিন্তু তুমি বুঝতে পারোনি, এটা তোমার দোষ। হ্যাঁ। সাফি বলে, অপরাধ হয়ে গিয়েছে আমার, ক্ষমা পারতে আমি বই না। সারা হালকা শব্দ করে হাসে। সাফি সারার হাতে 1 কাপ চা দেখে বলে, সানির জন্য এটা? সারা বলে, ও আচ্ছা, দিয়ে আয়, ঠান্ডা হয়ে যাবে। সারা বলে, যাচ্ছি আমি, খেয়ে নিও তুমি। সানি মাত্র কাজা নামাজ পড়ে বিছানায় গা এলিয়ে শুয়ে পড়েছে। ঠান্ডার লক্ষণ ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। বারবার হাসি আসছে। সারা বাইরে থেকে সানির হাসি আওয়াজ শুনে বিরক্ত হয়ে বিড়বিড় করে বলে,
বাদিয়েছে ঠান্ডা, নিজে শোক করে ঠান্ডা বাঁধাতে পারে, অন্য কারোর বেলায় জ্ঞানের ভান্ডার ভণ্ড ডাক্তার। সারা মুখ বাঁকিয়ে সানির ঘরের দরজার সামনে দাঁড়িয়ে করানারে আসবো। দীর্ঘ 6 বছরের বেশি হলো এই ঘরে প্রবেশ করেনি সে। কিছুটা সংকোচ কাজ করছিল সারার মনে, তবে সেদিকে তেমন পাত্তা দিল না। সানি অনেকবার অবাক হলো সারার আগমনে, এত বছর পর তার দরজায় আগমন অবাক হয় স্বাভাবিক। সানি উঠে বসতে বসতে বলে কণ্ঠ কিছুটা ভারী হয়ে এসেছে ঠান্ডায়। সারা ঘরে প্রবেশ করে কপালে ভাঁজ পড়েছে বিরক্তির কারণ শোক করে ঠান্ডা বাতাতে কেন হবে। সারা সানির সামনে চায়ের কাপ বাড়িয়ে দিয়ে বলে, এই নিন চা, ভালো লাগবে। সানি একটু বেশি খুশি হলো, এই মুহূর্তে এই ভীষণ চা প্রয়োজন ছিল। তবে তার বেশি খুশি হওয়ার কারণ সারার মাথায় একটু বুদ্ধিমতী বাসা বেঁধেছে, এই জন্য। যত্ন করতে শিখেছে, দায়িত্ব বুঝতে শিখেছে, খেয়াল রাখতে শিখেছে। বিষয়টি ভালো লাগলো সানির। মেয়েটা যা জেদি আর উড়ন্ত চণ্ডী স্বভাবের। সানি চায়ের কাপ হাতে নিয়ে বলে, ধন্যবাদ। সারা মুখ ফুলিয়ে বলে, আমি বুঝি না নিজের বেলায় মানুষের জ্ঞানের ভান্ডার কোথায় যায়। সানি নিঃশব্দে হাসে, কথাটা যে তাকে খোঁচা মেরে বলেছে সে বুঝতে আর বাকি নেই তার। সানি চায়ের কাপ টেবিলে রেখে আবারও হাসি দিল, নাক টানতে টানতে ভারী কণ্ঠে বলে, উপকারও করবি আবার খোঁচাও মারবি, তুই মানুষে তো বেশ ভয়ঙ্কর। বাক্যটি শেষ করে সানি আবারও হাঁচি দেয়। মানুষটার শোচনীয় অবস্থা দেখে এবার খারাপ লাগে সারার। একের পর এক হাসি দিয়ে যাচ্ছে। সারা চিন্তিত হয়ে বলে, অনেক ঠান্ডা লেগে গিয়েছে আপনার। সারা চিন্তিত মুখ দেখে সানি বলে ওঠে, চিন্তার কিছু নেই, ঠিক হয়ে যাবে, তেমন কোনো সমস্যা না। তুই যা গিয়ে রেস্ট নে আর কাজা নামাজ পড়ে নিস। সারা যাওয়ার ইচ্ছা না থাকলেও হ্যাঁ সূচক মাথা নাড়ায়। মানুষটার জন্য মায়া হচ্ছে এখন। চোখ নাক কেমন লাল হয়ে আছে। রাত 9টায় খেতে বসেছে খানবাড়ির সকল সদস্য। রায়হান খান সাফিকে দেখে উদ্দেশ্য করে বলে, অফিসে কাজ রেখে বাইরে এত রাতে অবধি ঘোরাফেরা মানে কি? সাফি খেতে খেতে জবাব দেয়, আজ তেমন গুরুত্বপূর্ণ কাজ ছিল না, যতটুকু আছে কাল সামলে নিব আমি। সানি ঠান্ডার জন্য ঠিকভাবে খেতেও পারছে না। রায়হান খান গম্ভীর কণ্ঠে বলে, সামলে নিবে বুঝলাম, এত রাত পর্যন্ত দুটো মেয়ে নিয়ে এত দূর ঘোরাফেরা করতে যাওয়ার কি ঠিক? যদি ভালো মন্দ হয়ে যেত? সাফি বলে, বাবা ওখান থেকে আমরা 6:30টার আগেই বেরিয়ে পড়ি আর 8টার আগে এসে পড়ছি বাসায়। তোমার এমন হেয়ালিপনা কথা একদম মানায় না সাফি। ওই রাস্তা সন্ধ্যায় মোটেও সেফ নয়। তুমি বাড়ি বড় ছেলে, এসব তোমার মাথায় রাখা উচিত। ঘুরতে যেতে ইচ্ছে করছে, শহরের ভেতর ঘোরাফেরার জায়গা অভাব ছিল। সাফি কিছু বলতে যাবে তার আগে সানি সাফি হাত মুঠো করে ধরে থামিয়ে দেয়। সাফি সানি আর পাশে আয়াত পাশাপাশি বসেছিল। সানি রায়হান খানের দিকে তাকিয়ে বলে, মামা আমি যেতে চেয়েছিলাম, দেশের বাইরে ছিলাম, গ্রামের পরিবেশটা হুট করে দেখতে ইচ্ছে করছিল, তাই গিয়েছিলাম ঘুরতে। রায়হান খান রাগে কণ্ঠে বলে, ইচ্ছে হলে সব করতে নেই, এতটুকু জ্ঞান বুদ্ধি হওয়া উচিত তোমার। এমনিতে তোমাদের শিকদার বাড়ির রাজনীতি, শত্রুদের অভাব রয়েছে তোমার। ভালো মন্দ যদি কিছু হয়ে যেত, তুমি মুহূর্তের সাথে আমার ছেলে মেয়েকে এটা শিকার হতো। সাফির আগে চোখ জোড়া লাল হয়ে আসছে। সানি সাফির হাত মুঠো শক্ত করে ধরে আছে। সানি শান্ত স্বরে জবাব দেয়, সরি মামা, আমি মারা গেলেও এই বাড়ির সন্তানদের কোনো বিপদে ছায়াটুকু পড়বে না, ভয় পাবেন না। রবিউল খান বিষয়টি সামাল দিতে বলে ওঠে, আরে বাদ দাও ভাই, এতদিন পর এসেছে, ভাই বোন ঘুরতে যেতে চাওয়াই স্বাভাবিক। এই বয়সে ঘোরাফেরা করতে চাওয়া দোষের কিছু নয়। রায়হান খান আর কিছু বললেন না। বাড়ির মহিলাদের সদস্য আসতে দেখে চুপ হয়ে গেলেন। একবার দৃষ্টি রাখলেন সানির দিকে। সানি স্বাভাবিকভাবে খাচ্ছে আর ঠান্ডা লেগে যাওয়ার কারণে একটু একটু নাক টানছে। রায়হান খান দীর্ঘশ্বাস ফেলে আবার খাওয়ার মনোযোগ দিলেন। সারা ভীষণ মন খারাপ হয়ে গেল। সারাদিন আনন্দের মুহূর্তে ভুলে গেল সে। সারা মাথা নিচু করে আর চোখে দেখছে সানিকে। সানি কি সুন্দর স্বাভাবিকভাবে খেয়ে যাচ্ছে, কোনো ভোগ খেপি নেই তার। সারা তাকানো সাফির দিকে। সাফি মাথা নিচু করে খাবারগুলো নাড়ছে। সাফির মুখ দেখতে পারছে না, বিদায় কিছু আন্দাজ করতে পারছে না সে। আয়াত হুট করে খাবার রেখে দাঁড়িয়ে গেল। শাহনা বেগম আয়াতকে দাঁড়াতে দেখে বলে ওঠে, এ কি বাবা, খাওয়া রেখে দাঁড়ালি কেন? খাওয়া শেষ তোর? আয়াত মাথা নিচু করে জবাব দেয়, হ্যাঁ বড় মা শেষ। আয়রা কোথায়? মেয়েটার ঘুমের নাজেহাল অবস্থা, তাই নূরজাহান ওকে রুমে খাইয়ে দিচ্ছে। ও আচ্ছা। আয়াত উঠে গেল। শায়লা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে আসতে আসতে বলে ওঠে, এত বড় মানুষ এত কম খেলে হয়? চুপচাপ সম্পূর্ণ খাওয়া শেষ করো, খাবার পাতে রাখতে নেই প্লিজ মামুনি, খিদে নেই আমার। আমি শুয়ে পড়লাম ঘরে গিয়ে। আয়াত উঠে চলে যায়। সানি আর সাফির বুঝতে বাকি নেই আয়াত কেন চলে গিয়েছে। সাফি উঠতে পারছে না সানির জন্য, শক্ত করে হাত ধরে রেখেছে তার। কিন্তু সাফি বিন্দু মাত্র খাওয়ার ইচ্ছে নেই, খিদে মিটেও গিয়েছে তার। চলবে, পরবর্তী পার্টও আপলোড দেওয়া হয়েছে, তো সবাই দেখে নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমার দেওয়া ভালোবাসা গল্পের 15 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। শায়লা বেগমের ভালোবাসা শাসন হজম করে সানি বিছানায় এসে মাত্র বসেছে। শায়লা বেগমের একমাত্র আদরের ছেলে সানি মেহরা শিকদার। ছেলেকে নিয়ে সবসময় দুশ্চিন্তায় তার। যাকে আঁকড়ে ধরে বেঁচে আছে সে। ছেলে ভালো মন্দ কিছু হলে কি হবে তার?
তার জীবনে আশ্বাস, ভরসা, সুখ, শান্তি তার একমাত্র ছেলে সানি মেরহাস শিকদার। সানিকে কিছু সময় শাসন করেছে, এরপর যত্ন করেছে। মায়েদের ভালোবাসা এমনই হয়ে থাকে, শাসনের পরে যত্ন। এত সময় শায়লা বেগমের ঘরে ছিলেন। মায়ের সঙ্গে কিছু সময় কাটিয়ে নিজের ঘরে এসে বিছানায় বসেছে। বিছানার পাশে ছোট টি টেবিলের উপরে রাখা টিস্যুর পেপার থেকে একটা টিস্যু পেপার নিয়ে নিল। নাকটা বন্ধ হয়ে আসছে, তার মাথাটা ধরে আসছে ভীষণ। সারা অনেকক্ষণ যাবৎ পায়চারি করছিল সানির ঘরের দিকে। তার বাবা এভাবে সানিকে কথা বলার ভীষণ খারাপ লেগেছে তার। সে জানে বাবা সবাইকে নিয়ে দুশ্চিন্তা করে, তার রাগ বেশি, তিনি ভীষণ কড়া মানুষ, তাই বলে এভাবে কথাগুলো বলা ঠিক হয়নি। আর সানিও নিজের কাছে সবটা নিয়ে নিল। এত বড় কথা বলল অথচ কিছুই বলল না, কোনো জবাব দিল না সে। মানুষটার এত ধৈর্য শক্তি দেখে অবাক হলো সে। সানি যথেষ্ট প্রতিষ্ঠিত, এখন অন্য কেউ হলে ঠিকই চলে যেত। শিকদার বাড়িতে তার যাওয়া হয়নি, তবে তার মায়ের মুখে শুনেছে খান বাড়ি থেকেও দ্বিগুণ বিশাল বড় বাড়ি। তাদের অর্থ, বিত্ত, ক্ষমতা অনেক। সানির বড় চাচা সাইফ রেজওয়ান শিকদার নামকরা বিজনেসম্যান। রাজনীতিতে না দাঁড়ালেও এর প্রভাবে জড়িয়েছে সে। তার লোকজন অধিকাংশই এমপি। সানির বাবা সাগর মাইন শিকদারের নাম এখনো সবাই বলে। তুখুর রাজনীতিবিদ ছিলেন তিনি। তার বিশাল বড় মাফিয়া গ্রুপ ছিল, যাদের নাম শুনে সবাই ভয় পেত। প্রচণ্ড রাগী স্বভাবের ছিলেন সাগর মাইন শিকদার। শিকদার বাড়ির সবাই নাকি ভীষণ রাগী আর জেদি, অথচ সানি কত ধৈর্যশীল। আজ সানির জায়গায় সারা থাকলে সারাও হয়তো রেগে উঠে আসতো। তার বাবা এত রাগ দেখায়, কত শাসন, অথচ কোনো জবাব দিতে দেখেনি সারা। মানুষটার এই ধৈর্য শক্তি ভীষণ অবাক করে সারাকে। সারা অনেক সাহস নিয়ে সানির ঘরে উকি মারে সে। তখন ঘুরে আসার কারণ ছিল, এখন বিনা কারণে সানির ঘরে আসতে ভীষণ সংকোচ কাজ করছে সারার মনে। যদি সানি প্রশ্ন করে বসে কেন এসেছো, কি জবাব দিবে সে? বিষয়টা কতটা লজ্জা করা হবে। তবে সারা সানিকে খুবই দেখতে ইচ্ছে করছে। এমনিতে মানুষটা ঠান্ডা লেগেছে, নাজেহাল অবস্থা, আর এর ভেতর কথাগুলো শুনতে হলো তার। মানুষটার জন্য ভীষণ মায়া হচ্ছে। সারা শুকনো ঢুক গিলে উকি দিয়ে দেখে সানি বিছানায় বসে আছে আর একটু পর পর নাক টানছে। একদম বাচ্চা মানুষের মতো লাগছে। পরনে হালকা বাদামি রঙের টি শার্ট আর সাদা রঙের ট্রাউজার। মানুষটা কত গুছালো। তবে আজ ভিন্ন এক সানিকে দেখেছে সারা, যেটা সারা কখনো কল্পনাও আন্দাজ করতে পারেনি। সারা দরজায় দাঁড়িয়ে ভাবছে ডাকবে নাকি এখান থেকে চলে যাবে। ভীষণ দুটানায় পড়েছে সে। এ সময় সানি ঠান্ডা লেগে যাওয়া ভারী কণ্ঠে বলে, আর কত সময় বাইরে থাকি উকি মারবি? অন্যের ঘরে আড়ি পাতার এমন বাজে অভ্যাস কবে হলো তোর? সারার চোখ জোড়া রসগোল্লার মতো গোল গোল আকৃতি ধারণ করে। একবারের জন্য দরজার দিকে ও চোখ রাখেনি। সে কিভাবে বুঝলো কেউ এসেছে, তাও আবার সে? মানুষটা ডাক্তারি পড়ার পাশাপাশি কালো জাদু শিখেছে নাকি? নাকি শরীরে কোনো উপরি জিন ভূতের আঁচড় পড়েছে? সানি আবারও বলে ওঠে, ভেতরে আয়। সারা এবার ধীর পায়ে পা ফেলে সানি ঘরে প্রবেশ করে। তখন সানির ঘর না দেখলেও এখন প্রখর করে দেখেছে আশেপাশে তাকিয়ে। জানালার পাশে একটা বিশাল বড় বিছানা। জানালা দিয়ে বাইরের আলো ঘরে প্রবেশ করছে। শুয়ে থেকে জানালা দিয়ে রাতের আকাশ উপভোগ করা যাবে, ঠিক তার সাফির ভাইয়ের ঘরের মতো। বিষয়টি ভীষণ ভালো লাগে তার, কিন্তু তার ঘরে এমন নয়। এই জন্য অনেক আফসোস হয় তার। কি সুন্দর বিছানায় শুয়ে রাতের আকাশ উপভোগ করবে। চাঁদের আলো ছড়িয়ে পড়বে তার গায়ে। একদিকে ড্রেসিং টেবিলে আর একটা আলমারি, আর এক পাশে সম্পূর্ণ জুড়ে বুক সেলফ। আর বুক সেলফ জুড়ে বই, সেখানে একটা রেলিং এর চেয়ার। সারা এসব দেখে মনে মনে বলে, এত বই মানুষ কিভাবে পড়ে? এই জন্য মানুষটা এত অদ্ভুত। বই পড়ে মনে হয় মাথা গিয়েছে তার। ভাই বই পড়লেও এত পড়ে না। ভাইকে সবসময় পড়াতেই দেখেছি। কি অদ্ভুত, একজন পড়াতে ভালোবাসে আর একজন পড়তে। এই দুইজন ভিন্ন গ্রহ, কোনো গ্রহ থেকে আগত, সাধারণ মানুষ নয়। সানি সারার দিকে তাকিয়ে বলে, ঘর পছন্দ হয়নি? সানির কথায় ঘোর কাটে সারা। তড়িৎ গতিতে বলে ওঠে, আমি আসলে দেখতে এসেছিলাম ঠান্ডা কমছে কিনা, তাই আর কি। সানি বলে, আমার রুমে আসার কোনো কারণ জানতে চেয়েছি কি আমি? এখানে কারণ বলার কি আছে, আসতেই পারিস। সারার মন খুশিতে যেন পাখা মিলিয়ে নৃত্য করতে চাইছে। এত বড় সুযোগ বিনা পরিশ্রমে পেয়ে গেলে খুশি হবে না কেন? এতক্ষণ কত কি ভাবছিল সারা। সারা খুশিতে যেন আত্মহারা। মানুষটা মাঝে মাঝে এত ভালো কাজ করে, তার মন ভালো করে দেয়। তবু সারা একটু মিনমিনে গলায় বলে, যদি আপনার সমস্যা হয় ওই আর কি। সানি এবার সারার দিকে ভ্রু কুঁচকে তাকায়। আমার সমস্যা হবে কেন? এটা কেমন কথা ধরন? সারা বলে, না মানে মনে হলো আর কি। সানি বলে, ইদানিং প্রয়োজনীয় থেকে অপ্রয়োজনীয় জিনিস বেশি বুঝছিস তুই। সারা আর এই বিষয়ে কথা বাড়ালো না। সানি তাকে অনুমতি দিয়ে মনটা ভালো করে দিয়েছে, তাই সারা প্রসঙ্গ পাল্টে বলে, আপনার এখন শরীর কেমন? সানি বলে, ওষুধ খেয়েছি, দেখা যাক, আল্লাহ চাইলে দ্রুত সেরে যাবে ইনশাআল্লাহ। অনেকদিন পর বৃষ্টিতে ভিজেছি, আবার দীর্ঘ সময় ভেজা কাপড়ে থাকায় হয়েছে, তাই দ্রুত ঠান্ডা লেগে গেল। সানি বিছানায় হাত ইশারা করে বলে, বস এখানে। সারা ধীর পায়ে এগিয়ে গিয়ে অনেকটা দূরত্ব রেখে সানির পাশে বসে। সানা অনবরত দুই হাত কসলাচ্ছে। সানি সারার হাতের দিকে তাকায়। তার মুখের ভঙ্গি আর কর্মকাণ্ড দেখে বুঝতে পারছে সারা কিছুতে বুঝতে চাইছে, বলতে চাইছে।
কিন্তু কিছু একটা জড়তার কারণে বলতে পারছে না সে। সানি সারার দিকে তাকিয়ে বলে, কিছু বলবি? সারা বলতে গিয়ে ভীষণ দ্বিধাবোধ করছে, তার বাবার কথা বলতে গিয়েও পারছে না। সারা অনেকটা ইস্তস্ত হয়ে নিয়ে বলে, আপনি বাবার কথায় মন খারাপ করছেন? সারার প্রশ্নে সানি স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে সারার দিকে। মেয়েটা সত্যি বড় হয়ে গিয়েছে। আগে নিজের জেদটাই দেখতো, এখন অন্যর মন খারাপ প্রসঙ্গ খেয়াল রাখছে। সানি সারার দিকে তাকিয়ে শুকনো ঢুক গিলে। সারা ভীষণ সংকোচ নিয়ে মাথা নিচু করে রয়েছে। তাই সানি এই দৃষ্টি প্রখর করতে পারছে না। যদি প্রখর করতে পারতো তাহলে দৃষ্টির চাপ অসহায় বুঝতে পারতো। সানি কিছু সময় নিশ্চুপ থেকে মধুর সুরে হেসে উঠে। সানি মৃদু সুরে হাসি শব্দ শুনে সারা অবাক হয়ে সানির দিকে তাকায়। এই মানুষকে তো হাসির কোনো কথা বলেনি, তাহলে এমন হাসছে কেন? ভীষণ অদ্ভুত লাগছে সারার কাছে। সানি হাসি মুখে জবাব দেয়, বড় মামার কথায় মন খারাপ কেন করব? তিনি এইবারে বড়, তাই দুশ্চিন্তা একটু বেশি। আর শাসন দুশ্চিন্তা তারাই করে যারা ভালোবাসা আর হারানোর ভয় করে। বড় মামা এমনই, তার ভালোবাসা এমনই, ওনার শাসনের মাঝে ভালোবাসা। মুখ ফুটে ভালোবাসা ব্যক্ত করতে পারে না তিনি। অতিরিক্ত দুশ্চিন্তা এমন রাগ দেখিয়েছে, আমি এসব বুঝি, তাহলে মন খারাপ কেন করব? সারা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সানির দিকে। কত সহজে কথাগুলো বলে ফেললো, বিন্দুমাত্র খারাপ লাগেনি তার। এ কেমন মানুষ? সারা কোনো ভাবান্তর না করে ঘোরের মাঝে বলেই বসলো, আপনি কি মানুষ? খারাপ সবারই লাগার কথা, এটাও স্বাভাবিক বিষয় নয়। আপনি সত্যি ভীষণ অদ্ভুত মানুষ। আপনার জায়গায় আমি হলে রাগ সেখান থেকে উঠেই যেতাম, আর আপনি চুপচাপ বসে খাবার খেলেন। সানি চিন্তা ধরা পাল্টে গেল। সারা এখনো বড় হয়নি, তার বাচ্চামো স্বভাব, বদমেজাজি, রাগ জেদ এখনো আছে। তার ধৈর্য শক্তি নেই, কিন্তু সারার ধৈর্য সানি ভীষণ প্রয়োজন। সারার ধৈর্য না ধরলে, বদমেজাজি, রাগ জেদ না ত্যাগ করলে সানি যে হেরে যাবে, খুব বাজেভাবে হেরে যাবে সে। সানি সারার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে, একটা কথা কি জানিস সারা, একটা সম্পর্ক কে কাকে কতটা ভালোবাসে সেটা থেকে গুরুত্বপূর্ণ কে কাকে কতটা বুঝে। এটা বোঝাপড়ায় সম্পর্ক গড়ে, আবার সম্পর্ক ভাঙ্গে। ভালোবাসার সম্পর্ক গড়ে ঠিকই, কিন্তু টিকে থাকার জন্য প্রয়োজন বোঝাপড়া। ভালোবাসার সম্পর্ক গড়ে ঠিকই, কিন্তু টিকে থাকার জন্য প্রয়োজন বোঝাপড়া, বিশ্বাস, ত্যাগ, ধৈর্য আর অপেক্ষা। এছাড়া সম্পর্কে বিচ্ছেদ অনিবার্য। কোনো সম্পর্ক বাবা মার সাথে সন্তান, ভাই বোন, আত্মীয়, বন্ধুত্ব, প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, সকল সম্পর্ক স্থায়িত্ব বোঝাপড়ায়। আর আমি এসব বুঝি। আমার উপর সবসময় কেউ সন্তুষ্ট থাকবে এমন তো কথা নেই। আমি ভুল করতেই পারি, আমার উপর রেগে যেতেই পারে। একটা মানুষের ভালোবাসা যেমন স্বাচ্ছন্দ্য মানুষ গ্রহণ করে, তেমন রাগ অভিমানও গ্রহণ করতে হয়। এখানে মন মালিন্য বাড়িয়ে নিজের মনের অশান্তি বাড়িয়ে লাভ আছে? মনে যত অশান্তি, মন তত ক্লান্ত, তত মনে বেঁধে, বুঝতে পেরেছিস? সারা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে মানুষটার দিকে। মানুষটিকে যত দেখে, মানুষটার তত কথা শুনে অবাক হয় এই মেয়েটা। এক প্রকার জোর করে মেয়েটার মনে জায়গা দখল করে নেই। মানুষটার বাচনভঙ্গি, চিন্তা ভাবনা এত সুন্দর কেন? না চাইতেও তার হৃদয়ের গভীরভাবে দাগ কেটে যায়। সারা এভাবে তাকিয়ে থাকতে দেখে সারাকে চোখের সামনে তড়ি মারে তো সানি। সারার সঙ্গে সঙ্গে ঘোর কেটে যায়। একটু নড়ে চড়ে বসে সারা। সানি সারার দিকে তাকিয়ে বলে, কি মেয়ে রে তুই? নিজের বাবার বিরুদ্ধে উস্কে দিতে এসেছিস? সারা মিনমিন গলায় বলে, উস্কে দিলাম কোথায়? তাহলে এইসব কি ছিল? যাই হোক, কথা না বাড়িয়ে যা ঘুমিয়ে পড়। আজ সারাদিন অনেক ধকল গিয়েছে, কাল আবার ভার্সিটি আছে। সারা আবারও ইচ্ছে না থাকা সত্ত্বেও বেরিয়ে যেতে হলো সারার। মানুষটা সত্যি পানসে, অসহ্য। মনে মনে সারার সানিকে অনেক অপবাদ দিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। সারার যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে সানি। সাফি আয়াত সানির ঘরের দিকে আসছিল, পিছন থেকে সারাকে দেখলো যেতে। সাফি আর আয়াতকে আন্দাজ করতে কষ্ট হলো না। সারা সানি ঘর থেকে বেরিয়ে এলো। আয়াত অনেক উৎসাহ নিয়ে সানির ঘরে প্রবেশ করে একগাল হাসি নিয়ে বলে, গুরু কি অবস্থা চলছে? সানি আয়াতের কণ্ঠ শুনে ভৌ বাঁকিয়ে দৃষ্টি রাখে আয়াতের দিকে। আয়াতের হাসি দেখে বুঝতে পারলো সারাকে ঘর থেকে বেরিয়ে যেতে দেখেছে সে, আর সেই সুবাদে তার মুখে এমন হাসি। সানি নাক টেনে ভারী কণ্ঠে জবাব দেয়, কি অবস্থা, যাবে? সাফি দুম করে এসে বিছানায় গা এলিয়ে শুয়ে পড়ল। শরীরটা আরো ভালো নেই, সাত করে বৃষ্টিতে ভিজে নাজেহাল অবস্থা। আয়াত সানির পাশে বসে সানির কাঁধে হাত রাখে, মুখ দুষ্টুমি হাসি রেখে বলে, ভালোই চলছে তাহলে গুরু? হ্যাঁ, এইটা তো ঘরে। আয়াত সানির দিকে তাকিয়ে ভ্রু নাচায় কয়েকবার। সানি আয়াতের ইঙ্গিত বুঝতে পারে, আয়াতের হাত থেকে কাঁধে হাত সরাতে সরাতে বলে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এমন অপবাদ দিবি না। বড় ভাই কিন্তু পাশেই শুয়ে আছে। এইভাবে বড় ভাইয়ের সামনে কলঙ্কের দাগ লাগাবি না বলে দিলাম। আমি ভদ্র ছেলে, তুই কিন্তু বয়সের তুলনায় বেশি পাকনা হয়ে গিয়েছিস আয়াত। বড় ভাইয়ের সামনে কি অসভ্য নির্লজ্জের মতো কথা বলিস? এ মা, আমি ভুল কি বললাম? আর আমার বয়স 19 বছর বয়স, এখনো কারো প্রেমে ডুব দেইনি। আর তুমি যে 16 বছর বয়সে ডুব দিয়ে নাকুনি চুবিনি খেয়েছ, আর তার বড় ভাইকে তার বোনকে দিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছিলে, তাহলে কে বেশি পাকনা বলো আমায়? সাফি এবার আওয়াজ করে হেসে ওঠে। সানি আয়াদের মাথায় জুড়ে গাঁটটা মেরে সাফিকে উদ্দেশ্য করে বলে,
ভাই তুমি এসব কথা একে কেন বলছো? ছোটদের সামনে মান সম্মান রাখবে না আমার। এ তো আমার চুরিতে দাগ লাগাতে উঠে পড়ে লেগেছে। সাফি হাসতে হাসতে বলে, প্রেম আর কলঙ্ক এক সুতোয় গাঁথা। তোর কাছে প্রেম, সমাজের কাছে কলঙ্ক। প্রেমে পড়া মানে কলঙ্কের দাগ লাগানো। কলঙ্কের দাগ দেখে ভয় পেলে চলবে? তাই বলছি, ওর জানা উচিত কারো প্রেমে পড়ে সাহস পুরুষ হতে হয়, চরিত্রহীন নয়। তার দায়িত্ব নিজে জানতে হয়, এরপর না হয় ভালোবাসা। ওর সবটাই জানা উচিত, বোঝা উচিত, যাতে আমি যা জীবনে হোঁচট খেয়েছি সে যেন হোঁচট আর না খায়। আয়াত আয়াত সাফির বুকের উপর শুয়ে পড়তে পড়তে বলে, বাহ প্রফেসর সাফি মেহতাব খান, কি ডায়লগ! সানি পাশে শুয়ে পড়তে পড়তে বলে, এটা ডায়লগ নয়, একজন পুরুষের বৈশিষ্ট্য এমনই থাকা উচিত। একটা নারীকে ভালোবাসলে তার দায়িত্ব নেওয়াটাও জানতে হয়। ভালোবাসার মুখে প্রকাশ করলে হয় না, দায়িত্ব আর যত্নের মাঝে বুঝিয়ে দিতে হয়। আয়াত দীর্ঘশ্বাস ফেলে বলে, এই দুইজন জ্ঞানের ভান্ডারের মাঝে আমি কেন জ্ঞান শূন্য মস্তিষ্কের অধিকারী হলাম? সানি আর সাফি দুজনে হাসে আয়াদের কথায়। সানি সাফির দিকে তাকিয়ে বলে, তোমার কি খারাপ লাগছে ভাই? হ্যাঁ একটু, মাথা ধরছে ভীষণ, কিন্তু তোর তো খুব বাজে অবস্থা। হ্যাঁ, যাওয়ার সময় ওষুধ নিয়ে যেও, যদি ঠান্ডা লেগে খেয়ে নিও। আয়াত কপাল কুঁচকে বলে, আমাকে নিয়ে যাওনি তাই ঠান্ডা লেগেছে, ভালো হয়েছে। সাফি আয়াদের মাথায় গাঁটটা মেলে বলে, আমি তোকে বলিনি, তুই তো বললি বন্ধুদের সাথে ঘুরতে যাবি। আয়াত হতাশ হয়ে বলে, গেলে খারাপ লাগতো, তোমাদের দুজনে কেউ আছে, আমার তো নেই। সাফি ধাক্কা মেরে আয়াতকে সরিয়ে দেয় তার বুক থেকে। সানি হাসতে হাসতে বলে, এইবার আয়াত সঠিক কথা বলেছে। সাফি সানির দিকে ভ্রু কুঁচকে তাকায়। সানি আবারও বলে, এখন কেন এভাবে তাকাও? সারাক্ষণ খুব তো মজা নাও আমার সাথে। চলবে।